আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। ইরান ভাই, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই এনসিপি কে দিয়ে। আমরা দেখলাম যে এনসিপির দুজন নেতা যারা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী ছিলেন, তারা আজকে সকালের দিকে তারা ঢাকা অবতরণ করেছেন। বিমানবন্দরে তাদের একটি সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। সেখানে আমরা দেখলাম যে সাংবাদিকদের সাথে এক ধরনের অসদাচরণ করেছে এনসিপির কর্মীরা। আসলে এই বিষয়টিকে আসলে এনসিপির কাছে আপনার এটিকে প্রত্যাশা করা যায়? ধন্যবাদ। আমি ভিওডি বাংলার সকল দর্শক শ্রোতাদেরকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভিওডি বাংলায় আমি এর আগে যে আসছি, তারপরে আমাদের লেবার পার্টিরও কিছু পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্ত হয়েছে। অনেক লড়াই, অনেক কাঠকড় ফুরিয়ে এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই জন্য শুভেচ্ছা জানাচ্ছি ভিওডি বাংলার পক্ষ থেকে। নিবন্ধন যুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমরা আনারস প্রতীক পেয়েছি। দেশের সবাইকে আনারসীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং লেবার পার্টি আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আগের চেয়ে আরো অনেক জোরালোভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি যেই বিষয়টি বলেছেন, আমিও লক্ষ্য করেছি যে বিমানবন্দরে এনসিপির নেতাদের সাথে তাদের বক্তব্যের জন্য তারা সংগ্রহের জন্য গিয়েছিল। সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আসলে এই সাংবাদিকদের সাথে কোনো একটা হট্টগোল, তাদের সাথে কোনো মনোমালিন্য, তাদের কর্তব্য কাজে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা, এটা সবসময় আমরা নিন্দা জানাই। এটা যে সংগঠনই করুক। তো আমি দেখেছি যে এনসিপির পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, একটা নিন্দাও জানানো হয়েছে। তারা এই জন্য দুঃখ প্রকাশ করেছে যে এটার জন্য তারা দুঃখ প্রকাশ করে। আমি মনে করি যে এনসিপি যারা করেছেন তারা আমাদের বয়সে, আমার সন্তানের বয়সী। আপনি জানেন যে আমাদের যাদের সন্তান আছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছে। তো তাদের বয়স খুবই কম। তাদের ভিতরে রাজনৈতিক বুদ্ধিমত্তা, তাদের ভিতরে চিন্তা, তাদের ভিতরে দূরদর্শিতা অনেক অভাব রয়েছে, যেগুলো আমরা বিগত এই 7-8 মাসের গঠন করা একটা দলের কাছে আমরা দেখেছি। তাদের উচিত ছিল যে আরো যারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আরো সহমর্মিতা, তাদের সাথে আরো সখ্যতা, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারপর তারা করতে পারতো। আমার কাছে আশ্চর্য লেগেছে যখন এই দলটি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তো এই দলের সরাসরি এসেছে একটি রাজনৈতিক দল। আমরা মনে করি যে এই দলটি যদি তারা রাজনীতিতে না এসে, যদি তারা তারা একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ এবং তাদের যে অর্জন, এই অর্জনটাকে যদি তারা ধরে যদি একটা সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য তারা যদি কাজ করতেন, তাহলে তাদের যেই অবস্থানটা থাকতো সেটা কিন্তু বর্তমানে নেই। এটা আপনি বলবেন যে আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, এজন্য আমি হয়তো তাদেরকে প্রতিপক্ষ মনে করে বলছি। বিষয়টা এমন নয়। এটা জনগণও কিন্তু এটা হারে হারে কিন্তু টের পাচ্ছে। আপনার মনে আছে যে 1975 সালের বিপ্লবের পরে কিন্তু ফ্রিডম পার্টিরও কিন্তু আমরা দেখেছিলাম উত্থান হয়েছিল। এক সময় কিন্তু ফ্রিডম পার্টি তারা কিন্তু ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী রাজনীতির কিন্তু একবারে গোড়াপত্তন তারা করেছিল এবং তাদের সেই সংগঠন কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আজকে কিন্তু খুবই সাংগঠনিকভাবে খুবই ভঙ্গুর অবস্থায় আছে। তো আজকে আমি মনে করি যে তাদেরকে আরো বেশি বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এবং তাদের সৌজন্যবোধ আরো বেশি বাড়াতে হবে। আমরা দেখেছি তারেক রহমানকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছে, বিএনপি কে নিয়ে আবার দেখছি তাদের নেতারা জামাতের পক্ষে কতক্ষণ কথা বলে, বিপক্ষে কতক্ষণ কথা বলে। এভাবে তো রাজনীতি হয় না। রাজনীতিতে আপনাকে তো একটা বন্ধু, একটা গোষ্ঠী আপনার পক্ষে থাকতে হবে। রাজনীতিতেও তো একটা শরীর শক্তি থাকতে হবে। মনে করেন বিএনপির সমমনা শক্তি আমরা মনে করি যে বিএনপির যেই রাজনৈতিক যেই সামনে এগিয়ে চলা, বিগত আন্দোলন সংগ্রাম সবকিছু মিলিয়ে আমরা বিএনপির সমর্থন বা বিএনপির কার্যক্রমের সাথে আমরা মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছর যেই দীর্ঘ লড়াই সংগ্রামের পথ বেয়ে আজকে তারা একটা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এই সময় আমাদের তাদের পাশে থাকা খুবই জরুরি। ধন্যবাদ। এর আগে আমরা জাতিসংঘের যে সাধারণ পরিষদে যে একটি টিম নিয়ে গেলেন প্রধান উপদেষ্টা, সেখানে বিএনপি, এনসিপি, জামাত ইসলামের প্রতিনিধিরা ছিলেন। জাতিসংঘের যাওয়ার আগে কতগুলো প্রত্যাশা ছিল যে আসলে
আমাদের রোহিঙ্গা সমস্যা, এই সংকট সমাধানে আসলে কি উদ্যোগ নেবেন? পাশাপাশি আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় আমাদের ইনভেস্ট তেমনটি হচ্ছে না, তো সবকিছু মিলিয়ে কতটুকু প্রত্যাশা? দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের দলগতভাবে আমাদের কোনো প্রত্যাশা নেই। এবং আমি বারবার বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন লার্নেড, খুব ভালো মানুষ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, এবং তাকে সারা দুনিয়ার মানুষ চিনে, এবং একজন শিক্ষক হিসাবে সফল সামাজিক বিজনেসে তিনি ভালো করেছেন, রোল মডেল হয়েছেন। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডক্টর ইউনূসকে তো আমি 100-র ভিতরে আমি 0 দেব, কারণ তার ভিতরে তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা, কোনো একটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কোনো উপজেলা বা কোথাও কোনো জনপ্রতিনিধি হিসাবে কোথাও কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা নেই। তারপর আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাদের ক্রান্তিকালে ডক্টর ইউনূস তিনি যে ভূমিকা রেখেছেন বা তিনি যে দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের অভিভাবকের জায়গাটা তিনি আসন করেছেন। তো এখন তার সাথে যেই গোষ্ঠী বা তাদের সাথে যেই উপদেষ্টা পরিষদ, তারাও তো একই অবস্থা। তাও তিনি আত্মীয়করণ করেছেন, তার স্বজনপ্রীতি করেছেন, তার এনজিওকরণ করেছেন, তার চিটাগাং চট্টগ্রাম বেস তিনি অনভিজ্ঞদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এবং এই 1 বছরে আশানুরূপ তেমন কোনো পরিবর্তন লোক সাধিত হয় নাই। আমি আপনাকে একটা কথা বলি যে আপনার মনে আছে যে বিনিয়োগ সামিটের কথা। বিনিয়োগ সামিটের সময় আমরা দেখেছিলাম যে 2-3 জন লোক মার্কেটে আসছিল যে তারা বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দেবে, এবং বিশাল হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আসছে, বেশি আসছে, মনে হচ্ছে যেন কই কিতে হচ্ছে, ঘোড়ার ডিম হয়েছে, কিছুই হয়নি। সেই মানুষগুলো কই, হারিয়ে গিয়েছে। তাদেরকে মহামানব হিসেবে কিন্তু পত্রিকা এবং টিভি চ্যানেল গুলোকে দিয়ে মনে হয় যেন একবারে পুরো সারা দুনিয়া থেকে দিগ্বিজয়ী একজন চলে এসেছে। কই তারা কি করেছে? আজকে তাদের অর্জন কি? ওই বিনিয়োগ সামিটের তেমন কোনো বিনিয়োগ বাংলাদেশে আসেনি, বরং আজকে আমি দেখলাম যে টপ নিউজের ভিতরে বাংলাদেশের যে অর্থনীতির গতি স্লো গতিতে আগাচ্ছে, এবং খুবই ব্যাংকের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। ইতিমধ্যে ব্যাংকিং সেক্টরের অবস্থা তো হ্যাঁ 5-7টা ব্যাংক হচ্ছে। এখন এই যে তিনি যে জাতিসংঘের যে অধিবেশনে গিয়েছেন, তিনি সেখানে অনেককে অনেকভাবে তার উপর যেন কোনো হামলা না হয়, সেখানে কোনো বিক্ষোভ যেন না হয়, বিক্ষোভ হলে যেন তাকে যেন প্রোটেকশন দিতে পারে, এই জন্য তিনি সর্বদলীয় বলতে বিএনপি, জামাত এবং এনসিপি কে নিয়েছেন। যেন এই মির্জা ফখরুল, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এই আক্তাররা থাকলে তাদের যারা সমর্থক গোষ্ঠী তারা সেখানে উপস্থিত থাকবে, আওয়ামী লীগের লোকজন সেখানে কোনো হট্টগোল করতে পারবে না, কই পারছে ঠেকাতে। এবং আমাকে সবচেয়ে খারাপ লেগেছে যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকেও সে সাধারণ যে রুট থেকে তাকে বের করা হয়েছে। তাকে কিন্তু ভিআইপি মর্যাদা দেওয়া হয় নাই। তাদেরকে কেন রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে নেওয়া হলো না? তাদেরকে শুধুমাত্র আমন্ত্রিত হিসাবে তার সাথে সফর সঙ্গী, আরে বিয়ে অনুষ্ঠানে বর যেমন যায় সাথে যেমন অনেকগুলো লোক নিয়ে যায়, সেই এক অবস্থা করেছে। এটা তো ঠিক করেনি ডক্টর ইউনূস। আমি মনে করি যে সে শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য, নিজের প্রোটেকশনের জন্য এই রাজনীতিবিদদেরকে তিনি সাথে নিয়ে গিয়েছিলেন। তো আজকে আমরা চাই যে এই যে ডক্টর ইউনূসের যে জাতিসংঘের যে আবেদন, আমরা এর চেয়ে আমরা আশা করি যে তিনি আমাদেরকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখ। এটা যদি হয় তাহলে আমি মনে করি তার সকল অর্জন পূর্ণ হবে। তাহলে তিনি নিজেকে তার যে দায়িত্ব, কারণ হচ্ছে এই সরকারের দায়িত্বই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা অন্তর্বর্তী মানে আগে একটা সরকার ছিল, পরে একটা সরকার আসবে, মধ্যবর্তী সময়, এদের কিন্তু কোনো টাইম ফ্রেম নাই। কতদিন থাকবে তাও কিন্তু জাতির সামনে পরিষ্কার না। সংবিধানের সাথে কিন্তু তাদের কোনো ওইরকম কোনো বাধ্যবাধকতা বা তাদের 3 মাস বা 6 মাস এমন কিন্তু কোনো তাদের কিন্তু বাইন্ডিংস এখানে আমরা লক্ষ্য করছি না। এজন্য এই যে সামনে যে নির্বাচনের যেই রোডম্যাপ দেওয়া হয়েছে, আগামী যে 12 ফেব্রুয়ারি, সম্ভবত 12 ফেব্রুয়ারির কথা শুনতে পাচ্ছি, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচন যেন কোনোভাবে কোনো অপশক্তির কালো ছোঁয়ায়, কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেন এটা যেন পিছনে না যায়। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই এনসিপির প্রতীক নিয়ে, আমি এই প্রশ্নে আসতাম, জি বলেন। এনসিপির প্রতীক নিয়ে আমরা দেখছি যে এনসিপি জল ঘোলা করার চেষ্টা করছে। আজকে কেন তারা এই কথাগুলো বলবে? কেন তারা হুমকি ধমকি দেবে? তাদেরকে যদি শাপলা প্রতীক দেওয়া না হয় তারা আন্দোলন করবে। কি হয়েছে? একটা প্রতীকের জন্য আন্দোলন করতে হবে নাকি? প্রতীক তো এখানে প্রেমিয়া 70টা প্রতীক এখনো রয়েছে। 115টা প্রতীকের ভিতরে আপনারা মনে করেন লেবার পার্টি আমাদের নাম্বার হচ্ছে 56, তার মানে আরো কতগুলো
প্রতীক রয়ে গিয়েছে। সেই এত প্রায় 70-72টি প্রতীকের ভিতরে কি তারা একটা প্রতীক পছন্দ করতে পারে না? আমরা তো দেখেছিলাম যে তারা নিবন্ধন যখন আবেদন করেছে তখন তারা 3টা প্রতীকের পছন্দ তারা দিয়েছে। প্রথম ছিল শাপলা, তারপরে ছিল কলম, এরপরে ছিল মোবাইল ফোন। এখন তো মোবাইল ফোনও আছে আর কলমও আছে, এই দুইটাই তো তারা নিতে পারে, দুইটা থেকে যে কোনো একটা নিতে পারে। কিন্তু আজকে তাদের মিশন হচ্ছে ভিন্ন। তারা আজকে এই নির্বাচন কমিশনকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই সমস্ত কথা বলছে, একটা ধ্রুমজাল সৃষ্টির জন্য, মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা আজকে বলতেছে তাদেরকে লাগবেই, তাদেরকে শাপলা প্রতীক দিতেই হবে। তার মানে কি তারা শাপলা প্রতীক পেলে কি তারা ক্ষমতায় যাবে, এটা নাকি? তাহলে তো আমাদের মনে হচ্ছে যে তাহলে এখানে কোনো একটা গলদ আছে। বাস্তবতা হচ্ছে নির্বাচনের প্রতীক কোনো বিষয় না, তাদের কাছে জনগণের অবস্থান কতটুকু, জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে। আমি আজকে একটা সত্য কথা বলি আপনাকে, আপনি দেখবেন বাংলাদেশে যখনই নির্বাচন আসে প্রতি 5 বছর পর পর, আপনি এটা কত সাল থেকে বলবেন? আপনি মনে করেন 2008 সালে যখন নির্বাচন হয় তখন কিন্তু আমাদের মনে আছে নতুন একটা রাজনৈতিক দল এসেছিল, কিংস পার্টি বলে। এরপরে ওই যে সময় এই কি বলে প্রগতিশীল গণতান্ত্রিক দল কুরাইশি সাহেবের আসছিল। এরপরে দেখেন 14 সালে বিএনপি ভেঙে যাচ্ছে, বিএনপি নেতারা সব মিলে একটা দল করতেছে, বিভিন্ন জায়গাতে ব্যানার লাগানো হয়েছিল যে লাল সবুজের পতাকা। কি হলো? বিএনপির একটা কর্মীও সেখানে যায় নাই। আমরা দেখলাম আবুল কালাম আজাদ নামক একজন ন্যাপের একজন নেতা, তিনি একটা দল বানালেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী ফ্রন্ট করেছিল, যে ফ্রন্টের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট, নির্বাচনের পরে কিন্তু একটা আসন দিয়েছিল, এই দলটি কিন্তু হারিয়ে গিয়েছে। এখন এই দলের কোনো কর্মকাণ্ড কোথাও আপনি দেখবেন না। আপনি আসেন এরপরে 18 সালে আমরা দেখলাম আবার নতুন আর এক দল আসলো। কি আসলো? এই যে মনে করেন তৃণমূল বিএনপি নামে তারা একটা নিবন্ধন দিয়েছিল। এরপরে এই 24 সালের আগে দেখলাম এই যে বিএনএম নামক এক দল নিয়ে আসছে। এই দলগুলো নির্বাচনের আগে এই সমস্ত কিংস পার্টি টাইপের যে রাজনৈতিক দলগুলো আসে, এগুলো আবার নির্বাচন পরে বিলীন হয়ে যায়। আমি আশা করব যে জুলাই আন্দোলনের যে বন্ধুরা, তাদের যে অর্জন, এটাকে আমি স্যালুট জানাই। তারা যে জুলাইতে যে অবদান রেখেছে, গণহত্যা এবং তাদের যে আন্দোলনের যে ভূমিকা, এবং তারা একটা রাজনৈতিক দল করতে হবে, এটা প্রধান উপদেষ্টার মুখ থেকে বলছে যে তারা একটা রাজনৈতিক দল করতে চায়। এখানে আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবের কোনো মদদ এখানে আছে। আজকে আমরা দেখেছি যে তারা যেখানে যায় সেনাবাহিনী প্রোটেকশন দেয়, পুলিশ প্রোটেকশন দেয়, বিডিআর প্রোটেকশন দেয়। কই আমরা কোথাও গেলে তো আমাদেরকে দেওয়া হয় না। আমরা তো বিভিন্ন, আমি গত পরশু দিনে আমি কাঠালিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমার প্রতিপক্ষ আমাদেরই রাজনৈতিক শক্তি, সেখানে গিয়ে 200-250 মতো সেই যুবলীগ ছাত্রলীগের মতো বর্তমানে আমাদের যে সমস্ত বন্ধু সংগঠন আছে, তারা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করার চিন্তা করে। কই সেখানে তো কোনো পুলিশ ছিল না, সেখানে তো কোনো বিজিবি যায় নাই। তাহলে আমরা তো রাজনীতিতে সমতল হতে হবে, আমরা তো সমান একটা প্ল্যাটফর্ম চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আমি আশা করব যে এই যে 70টির মতো নির্বাচনের প্রতীক আছে, সেখান থেকে একটা নিয়ে আগামী নির্বাচনে আসেন। নির্বাচনটা যেন কোনোভাবে এই ফেব্রুয়ারি মাসে এই যে কোনোভাবে সংকটটি তৈরি হয়েছে, যে সমস্যাটি, এখানে সরকারের ভূমিকাটা কি? আসলে এই সমস্যাটা তো সরকার সমাধান করতে পারে। এখন দেখেন নির্বাচন কমিশন তারা বলেছে যে তারা সরকারের সাথে আলাপ করেছে বা তাদের মতো করে তাদের যেই রুলস এবং রেগুলেশন আছে এগুলো নিয়েই তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, এবং সেখানে কিন্তু তাদের উপদেষ্টাও রয়েছে এই এনসিপির কিন্তু সাথে সম্পৃক্ত, এবং এই দলের সাথে টোটাল যারা মদত যোগায় এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারা কিন্তু তাদের কি বলবো এটাকে, তাদের প্রধান উপদেষ্টা, তাদের পৃষ্ঠপোষক তারা কিন্তু এখানে সরকারে আছে। সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে এই শাপলা প্রতীক দেওয়া যাবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে শাপলা প্রতীক দেওয়া যাবে না। তাহলে কার সাথে ফাইটটা দিচ্ছে এনসিপি? তারা মূলত সময়টাকে কিলিং করার জন্য, সময়টাকে দীর্ঘায়িত করার জন্য, নির্বাচনটাকে কিভাবে আরো দীর্ঘায়িত করা যায়, নির্বাচনটা যেন বাধাগ্রস্ত হয়, আমি মনে করি এই জন্যই তারা এইগুলা শুরু করেছে। তা সবকিছু মিলিয়ে যখন এই অবস্থা, আগামী নির্বাচনকে সামনে রেখে এই যে সমমনা দল, আমরা যাই বলি না কেন সবাই তো সমমনা দল। আপনি এনসিপি বলেন, এনসিপিও সরকারের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন, তারা অনেকে, অসংখ্য নেতাকর্মী তারা জীবন দিয়েছেন, এবং তাদের ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণ সেই আন্দোলনে নেমে এসেছে, তারাও জীবন দিয়েছে। সুতরাং বিএনপি, জামাত, সব দলেরই অনেক অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আপনারা ত্যাগ স্বীকার করেছেন।
তো সেই জায়গায় আপনার একটা নির্বাচন সামনে, অনেক প্রতীক্ষিত একটা নির্বাচন, অনেক প্রত্যাশার একটা নির্বাচন, অনেক কি বলবো 17 বছর মানুষ যেখানে ভোট দিতে পারেনি, সেরকম একটা নির্বাচন করবে, মতবিরোধ থাকবে, সেই মতবিরোধ ভুলে আবার সবাই একটা প্ল্যাটফর্মে আসবে নির্বাচনের স্বার্থে। আমরা আদৌ কি সেরকম কোনো পরিস্থিতি দেখছি? আসলে আমাদের এখন আমরা যারা 5 তারিখের আগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 17 বছর আমরা কাজ করেছি, আমাদের আসলে বলতে গেলে তো এটা সম্ভব না, সবাইকে নিয়ে ঐক্য ধরে রাখাও তো সম্ভব না। এখন মনে করেন আমরা লেবার পার্টি বিএনপির সাথে আছি, এখন যদি লেবার পার্টি সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে থাকবো না, আমরা আলাদাভাবে রাজনীতি করব, আমরা আমাদের আলাদা পথ চলবো, যেটা জামাত ইসলামী করেছে, তাহলে তো বিএনপিটাকে বাধা দিতে পারে না। তো ঠিক একইভাবে জামাত ইসলামী তারা তাদের মতো করে তারা একটা নির্বাচনে একটা শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি মনে করি ঠিক আছে, আগামী নির্বাচনে কারো না কারো তো নির্বাচন করতে হবে। আমরা তো একদলীয় সরকার দেখতে চাই না। আওয়ামী লীগ যেখানে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, শুনছি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আবার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা, এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে, যে তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত সচল হতে পারে। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য অশান্তি সংকেত। এজন্য আমি ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তি আমরা ছিলাম এবং এখনো যারা আছি, আমাদের ভিতরে যেন এমন কোন শব্দ চয়ন, এমন কোন কথা যেন আমরা না বলি, যেন এমন কোন পরিস্থিতিতে যেন আমাদের ভিতরে যেন আবার ঐক্য করতে জানি সমস্যার সৃষ্টি না হয়। কারণ আমাদের সবার মনে রাখতে হবে, আমাদের শত্রু কিন্তু আমরা কেউ নই। আমাদের প্রধান রাজনৈতিক শত্রু হচ্ছেন আওয়ামী লীগ এবং তার সাথে যারা আছে, আওয়ামী রেজিমের যারা আছে। আজকে বাংলাদেশের এই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা গণতান্ত্রিক, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি এবং আজকে যেই মানুষের ভিতরে হতাশা, মানুষের ভিতরে যেই অনিশ্চয়তা, এই নির্বাচনকে নিয়ে যে শঙ্কা, গণতন্ত্রের পথে যে আমরা এখনো পিচ্ছিল জায়গাতে আমরা অবস্থান করেছি, সেখান থেকে আমরা উত্তরণ করতে পারবো। অনেকে এই পিআর নিয়ে কথা বলে, আমি পিআর নিয়ে শুধু একটা কথা বলবো যে পিআর এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এই কারণে যে বাংলাদেশের আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে প্রত্যক্ষভাবে ভোট দিতে হবে, প্রার্থীকে ভোট দিতে হবে, এবং এই যে প্রার্থীকে আপনি আপনার জনপ্রতিনিধিকে আপনি নির্বাচিত করবেন, এটা তো পিআর এ সম্ভব না। পিআর এ তো আপনি কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না, আপনি ভোট দিতে পারবেন দলকে বা মার্কাকে। এখন মনে করেন আমি লেবার পার্টি, আমরা একটা তালিকা দিলাম, সেখান থেকে আমি মনে করেন টাকার বিনিময়ে কিছু শিল্পপতিদের নাম আমি দিয়ে দিলাম, তাহলে তো আমার দলের যারা ত্যাগী তারা কিন্তু স্থান পাবে না সেখানে। কিন্তু আমি দলের প্রধান হিসেবে একজন ভোটার মূল্যায়নটা করবেন কাকে? আসলে এই যে মূল্যায়নটা তো একজন মানুষকে করবেন, যে আমার এলাকার মানুষের পাশে থাকবে কিংবা আমাদের এলাকার। এই জন্যই বলছি যে আমরা এটা আমাদের দেশে এখনো মনে করেন এখনো মানুষ, গ্রামের মানুষ তারা কিন্তু ওইভাবে তারা কিন্তু শিক্ষিত হয়নি এখন পর্যন্ত। সেই একবারে মোফাজ্জলের মানুষগুলোকে তাদেরকে ভোটের সাথে সম্পৃক্ত করার জন্য, যে উৎসাহ সৃষ্টি করার জন্য যে প্রার্থীদের যে ভূমিকা, আপনি দেখবেন যে একটা রাজনৈতিক দলের একাধিক গ্রুপ থাকে, তারা কিন্তু বিভিন্ন ভাবে দেখা গেছে কেউ কোনো ভোটার কিন্তু ভোটের বাইরে থাকে না। তো এটা যদি এই যে এরকম পিআর এর পদ্ধতিতে কখনো যদি হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে টোটাল ভোট কাস্টিং এ অনেক কমে আসবে। এরপরে আওয়ামী লীগ মনে করেন আজকে যদি নির্বাচনে না যায়, সেক্ষেত্রে যদি তারা যদি কোনো কারণে আমরা যেরকম 17 বছরে ভোট কেন্দ্রে যাইনি, তারা যদি এরকম ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে, তাহলে আপনি কিভাবে এটাকে কি করবেন? তাহলে আমি মনে করি যে এতে বিভিন্ন কারণে, আমি সব কথা বলবো না, যে বিভিন্ন কারণে আমাদের আগামীতে অন্তত আমি যে সমস্ত রাজনৈতিক দলগুলো পিআর নিয়ে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলা, যে আসেন আমরা এই নির্বাচনটা, আর মাত্র কিছুদিন বাকি আছে, এই নির্বাচনটা আমরা করি। তারপরে পার্লামেন্টে যে দল যাবে সেই দল সিদ্ধান্ত নিবে যে পরবর্তী নির্বাচন আমরা পিআর এ করবো না পিআর ছাড়া। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা করেন। ধন্যবাদ। আমরা একটু ভিন্ন আলোচনায় আসতে যাচ্ছি। আমরা দেখলাম আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবে তারা আজকে দেবী বিসর্জন দিয়েছে। তো আমরা দেখলাম কোন ধরনের একটা আশঙ্কা থাকেই পুজো আসলেই, সব আশঙ্কা মারিয়ে আসলে আমরা দেখলাম যে সরকার, এনসিপি বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, লেবার পার্টি সহ সব রাজনৈতিক দল একটা সবাই আসলে এই একটা নিরাপত্তা যাতে করে বিঘ্নিত না হয় সেই সচেষ্ট ছিল সবাই। এটা তো সরকারের এক ধরনের সফলতা। ধন্যবাদ। আমি আসলে আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক ব্যর্থতা রয়েছে, অনেক ধরনের প্রশ্নবিদ্ধ বিষয় ওনার উপরে রয়েছে।
তবে এবারের পুজোতে যে তিনি যে সাফল্য দেখিয়েছেন এটার কৃতিত্ব এবং এটার জন্য তাকে ধন্যবাদ না দিলে নিজেই অকৃতজ্ঞ হিসাবে প্রমাণিত হব। এর জন্য তাকে ধন্যবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাই। তারা তাদের নিরাপত্তার বলয়টা এত বেষ্টনী। আমি নিজে আমার যে নির্বাচনী এলাকা, আমি সেখানে আমি জালকাঠিতে গিয়েছি, আমি পিরোজপুরের বিভিন্ন এলাকাতে গিয়েছি, অসংখ্য মন্দিরে গিয়েছি। আমি কালকে পর্যন্ত রাত 10টা পর্যন্ত বিভিন্ন মন্দিরে সকাল থেকে, কোথাও দুপুরের সময় দেখা গেছে যে ভর দুপুরে সেই সময় প্রোগ্রাম করেছি, কারণ সবগুলোকে আমার কভার করার জন্য। তো আমি সব জায়গাতে দেখেছি আমাদের সনাতন ধর্মের বন্ধুরা তারাও যেমন সহযোগিতা করেছে নিরাপত্তা এবং তাদের এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুব দল থেকে শুরু করে জামাত ইসলামী, লেবার পার্টি থেকে শুরু সমস্ত দল, আমি বলবো যে সব দলীয়, এখানে রাজনীতি বলতে কিছু ছিল না। আমাদের এই গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে সমস্ত দলের সবার একটা আগ্রহ ছিল, সবার একটা ইচ্ছা, এবং সবাই সেখানে সার্বক্ষণিকভাবে এই সহযোগিতা করেছে, যার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা চমৎকার একটা রেজাল্ট পেয়েছি। কোথাও কিন্তু একটা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এবং এই দুষ্কৃতিকারীরা, এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, তারা কিন্তু অনেক চেষ্টা করেছে। তারা কিন্তু একটা ভিডিও এই আমরা দেখেছি ভারতে ঘটনা ঘটছে, এটা কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু এবার কিন্তু কোনোভাবে তারা কোনো সুযোগ করতে পারে নাই। তার মানে এই জায়গাতে আমাদের বাহবা নেওয়ার কিছু নাই। আগামী দিনেও যেন কোনোভাবে ফ্যাসিবাদী অপশক্তি আমাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিশাল যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্য যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এর জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের সমস্ত ধর্মের মানুষগুলোকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষায় বলবো যে আমাদের কোনো ধর্ম চশমা দিয়ে আমরা কাউকে বিবেচনা করতে চাই না। আমাদের চশমা একটা, যে আমরা বাংলাদেশি। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রূপকার জিয়াউর রহমান, তিনি কিন্তু আমাদেরকে একটা সুতায় আমাদেরকে নিয়ে এসেছেন সমস্ত মানুষ। অবশ্যই তো আগামী দিনগুলোতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে যে এই গণতন্ত্র নিরঙ্কুশ করার জন্য যে ভোটের যেই আহ্বান, ভোটের জন্য আমরা এখানে একটা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং আগামী দিনে যারা দেশের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য আমরা সমস্ত ধর্মমতের সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। সবশেষ এই সামনে নির্বাচনটা সামনে রেখে আপনি সরকার সহ সংশ্লিষ্ট যারা আছে, নির্বাচন কমিশন, পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার আহ্বান কি থাকবে? একবার সবশেষ ছোট করে বলবেন। বাংলাদেশের নির্বাচন একটা উৎসব মুখর একটা পরিস্থিতিতে হয়, এবং আমরা কিন্তু এবারও তার ব্যতিক্রম না। আমরা দেখেছি যে একটা দল তারা যখন বক্তব্য দেয়, মনে হয় যেন তারা নির্বাচন আপাতত খুব একটা জরুরি মনে করছে না, বা তারা এই মুহূর্তে প্রার্থী নিয়ে কোনো চিন্তা করছে না, তারা কোনো গণসংযোগ করছে না, তারা তো ভালোই আছেন না, এরকম মনে হয়। কিন্তু আসলে কিন্তু আপনি একটু আগে বললেন যে তারা প্রোটোকল পাচ্ছেন, একটা সরকারি দলের সুযোগ সুবিধা পাচ্ছেন। আমি ওই দল তারা কেন নির্বাচনে যেতে চাই মনে করেন, আমি আমাদের যে কি বলে যুগপথের সাবেক শরীক, আচ্ছা জামাত ইসলামী, কিন্তু বিগত 2018 সালে আমরা একত্রেই ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আপনি জানেন যে জামাত ইসলামী আমির থেকে শুরু করে সবাই ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। তো আজকে তারা যেভাবে বক্তব্য দেয়, এতে মনে হয় যেন নির্বাচন কবে হবে এটা অজানা একটা গন্তব্যের কথা তাদের মুখ থেকে বোঝা যায়, কিন্তু আসলে কিন্তু তা না। তারা কিন্তু তাদের কাজ আমাদেরকে ব্যস্ত রেখে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। আমি মনে করি বিএনপি কে দ্রুত যাদেরকে প্রার্থী করবে, যারা সম্ভাবনাময় এবং যাদেরকে প্রার্থী করা যাচ্ছে, এটাকে চূড়ান্ত করা দরকার। বিএনপি কে এই মুহূর্তে কয়েকটা টিম তৈরি করে তারপরে উচিত নির্দিষ্ট বিভাগওয়ারি হোক, যেভাবে হোক, সেখানে সকল মনোনয়ন প্রত্যাশীদেরকে ডেকে তারপরে কিভাবে ঐক্যবদ্ধভাবে মতভেদ ভুলে, সমস্ত মতভেদ ভুলে, আগামী নির্বাচন শুধু এমপি হওয়ার জন্য নির্বাচন নয়, আগামী নির্বাচন হচ্ছে সেই রক্তের গঙ্গা থেকে রক্ষা নির্বাচন। আগামী যে কোনোভাবে যদি ফ্যাসিবাদ আমাদের এখানে আসতে পারে, আমরা যারা বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, এই জুলাই অভ্যুত্থান 7 দিনের আন্দোলনে হয় নাই, দীর্ঘ 17 বছরের জুলুমের ভিতর থেকে হয়েছে। আমরা এখনো ইলিয়াস আলীকে খুঁজে পাই না, আমরা এখনো দিনারকে খুঁজে পাই না, আমরা এখনো সুমনকে, সাজিদুর রহমান সুমনকে খুঁজে পাই না। এখন আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীরা এখনো গুম হয়ে আছে। এখনো আমাদের অসংখ্য মানুষকে প্রতি মাসে প্রতিদিন কোর্টের বারান্দায় যেতে হয়। আবার যদি ফ্যাসিবাদ কোনোভাবে যদি গেড়ে আসে, সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে যে সমস্ত আমরা মিত্র আছি আমরা। কারণ আমাদের আন্দোলনের এই আপনি জুলাই অভ্যুত্থানে
প্রত্যেকটা দিন তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু এই রাজপথে ছিলাম। এবং আপনি জানেন যে লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছে এবং আমার দলের অসংখ্য মানুষ আহত হয়েছে এবং দীর্ঘ 17 বছরে আমি নিজেও 5 বার গ্রেপ্তার হয়েছি। আমি যুবলীগের হামলার শিকার হয়েছি, যার কারণে এই যে আওয়ামী লীগের যেই করাল যে সবল, এটা কিন্তু আমাদের উপরেই কিন্তু বেশি আসবে, কারণ আমাদের কারণেই কিন্তু এই ধারাবাহিকতায় আন্দোলন সফল হয়েছে। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং ভিওডি বাংলার সকল দর্শক, শ্রোতা এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলছিলেন যে এই নির্বাচনটি আসলে আমাদের যে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল সেটি থেকে উঠে আসার নির্বাচন। আমরা মনে করছি যে শুধু সেটিই নয়, আমরা মনে করি যে একটি ফ্যাসিস্ট ব্যবস্থা বা একটা পচে গলে যাওয়া একটা সমাজ থেকে আমাদের একটি মানবিক সমাজের দিকে উত্তরণের নির্বাচন এটি। সুতরাং সেই প্রত্যাশা রেখে আমাদের আলোচনা আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।